নমস্কার। আজ 9 জুলাই 2026, 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। বৃহস্পতিবারের শুভ সন্ধ্যায় হসলা রেডিওতে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিছু বিশেষ খবর। খবরের শিরোনাম: আটকের পরই পুলিশ ক্যাম্প থেকে উধাও, মেসি ম্যাজিকে নাটকীয় জয়। হোক না ছোট, এখনো বাজারের রাজা 1 টাকার কয়েন। এক ব্যক্তি এক পদ নীতি চালু করছে গেরুয়া শিবির। তেলের দাম এখনই কমার সম্ভাবনা ক্ষীণ। ইলিশে বাঙালি। সবশেষে খেলার খবর। বিস্তারিত খবর শুরু করছি আরামবাগ থেকে শ্যামলী বসু। আটকের পরই পুলিশ ক্যাম্প থেকে উধাও। পুলিশ ক্যাম্পে আটক ছিল আনন্দ সর্দার। গণধর্ষণ খুনের পরই সঙ্গে ছিল প্রভাস মণ্ডলও, কিন্তু তারপরে আনন্দ সেখান থেকে উধাও হয়ে যায়। প্রথম দিন থেকে এই অভিযোগ ছিল, তাতেই এবার শিলমোহর দিল প্রকাশ্যে আসা একটি ভিডিও। বারুইপুর গণধর্ষণ খুনের পর এই ভিডিও সামনে আসায় তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, নৃশংস এই ঘটনায় অভিযুক্ত ধরা পড়ার পরও কীভাবে পুলিশ ক্যাম্প থেকে ছাড়া পেল? এই গাফিলতি কি ইচ্ছাকৃত নাকি কারো প্রভাব? খোঁজ নিচ্ছেন শীর্ষকর্তারা। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে এক এএসআই প্রভাসের কাছে ঘটনার কথা জানতে চাইছেন। প্রভাস তাকে বলছে আনন্দ ঘটনাস্থলে ছিল। এরপরে আনন্দ বলে উঠে প্রভাস তাকে ফাঁসাচ্ছে। উল্টে সে জড়িয়ে দেয় স্থানীয় অটোচালক রাজাকে। বলে পার্টির ওই ছেলেটা ছিল, সিসি ক্যামেরা চেক করলে সব বেরিয়ে যাবে। ওই এএসআই জানতে চান আনন্দ ক্যামেরা চেক করার কে? সঙ্গে আনন্দ বলে সে চেক করবে না, পুলিশ দেখলেই সব বেরিয়ে আসবে। এরপর কিভাবে সে পালিয়ে গেল প্রশ্ন উঠছে পুলিশ মহলে। পুলিশের আভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে এক্ষেত্রে ফাঁড়ির ইনচার্জের ভূমিকা যথাযথ ছিল না। আনন্দ ধরা পড়ার পর তিনি স্থানীয় থানা ও ঊর্ধ্বতন অফিসারদের জানাননি। ক্যাজুয়াল ভঙ্গিতে জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন। সূত্রের খবর, প্রভাসের সঙ্গে তর্ক জুড়ে আনন্দ গোটা বিষয়টি গুলিয়ে দেয়। অভিযোগ উঠেছে প্রভাস আনন্দের বক্তব্য ও তথ্য প্রমাণ ভালোভাবেই যাচাই না করে এবং ওপরওয়ালাদের না জানিয়ে তাদের ছেড়ে দেন ওই এএসআই। এমনকি সিসি ক্যামেরা পর্যন্ত চেক করেননি তিনি। অভিযুক্তদের ক্যাম্পে নিয়ে আসা এবং ছেড়ে দেওয়া এই পর্বে নিয়মমাফিক জিডি এন্ট্রিটুকুও হয়নি। ক্যাম্পে হামলার সুযোগ পালিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ওই অফিসার যে জেনে বুঝে বড়সড় গাফিলতি করছেন তা স্পষ্ট আধিকারিকদের কাছে তাকে কেউ চাপ দিয়েছিল কিনা সেটাও তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে। সূত্রের খবর, যে রাজার দিকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছিল সে কিন্তু আনন্দেরই বন্ধু। আটক অবস্থায় আনন্দ প্রভাসের জিজ্ঞাসাবাদের সময় সে বাইরেই দাঁড়িয়েছিল। যেহেতু তার প্রসঙ্গ উঠছে, তাই মঙ্গলবার দিনভর রাজাকে জেরা করছে পুলিশ। কিন্তু নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় তার কোনো যোগ মেলেনি। তবে আনন্দর উধাও হয়ে যাওয়ার পিছনে যে গাফিলতি আছে তা স্পষ্ট। সেই কারণে এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েছিলেন। তদন্তকারীরা জানতে পেরেছেন টহলদারির ক্ষেত্রেও ফাঁকিবাজি চলত থানা ও ক্যাম্পে। এমনকি এএসআই যে দাবি করেছেন দুর্ঘটনা খবর পেয়ে সেদিন তারা ক্যাম্পের টহলদারি ভ্যানে বেরিয়েছিল, সে নিয়েও সংশয় প্রকাশ করছেন তারা। মেসি ম্যাজিকের নাটকীয় জয়। ম্যাচের বয়স 78 মিনিট। 2-0 গোলে এগিয়ে মিশর। আটলান্টার গ্যালারি থেকে কায়রো। বিশ্বজয়ীদের বিরুদ্ধে যুদ্ধজয়ের আগাম সেলিব্রেশন ততক্ষণে শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে নীল সাদা জার্সিধারী অনুরাগীদের চোখে মুখে হতাশা, কেউ আবার চোখের জল মুছতে ব্যস্ত। তারই মধ্যে 79 মিনিট মেসি ভাসানো ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড বিপক্ষ গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়াতেই জেগে উঠল আলবেশিনতেলেরা। তবে এখনও 1 গোলে পিছিয়ে আর্জেন্টিনা। ঘুরে দাঁড়াতে প্রয়োজন মিডাস টাচের, আর তা মেসি ছাড়া আর কে দিতে পারে? 83 মিনিটে বিপক্ষ বক্সে মন্টিয়েলের পাস থেকে জাল কাঁপালেন বাঁ পায়ের জাদুকর। ব্যাস, উত্তেজনায় ফুটছে গোটা আটলান্টা। সেই প্রেসার কুকারের চাপেই বশ মানল মিশর। সংযোজিত সময়ে লাউতারো মার্তিনেজের ঠিকানা লেখা সেন্টার থেকে দুরন্ত হেডে দলকে শেষ 8-এর টিকিট এনে দিলেন এনজো ফার্নান্ডেজ।
3-0 গোলে জিতল আর্জেন্টিনা। সেই সঙ্গে মেসিরা বুঝিয়ে দিলেন এবার কাপ ঘরে তুলতে তৈরি তারা। কেপ ভার্দের বিরুদ্ধে জিতলেও আর্জেন্টিনার খেলাতে ধরা হয়েছিল একাধিক দুর্বলতা। তা শুধরে নিতে মঙ্গলবার মিশরের বিরুদ্ধে প্রথম একাদশে 3টি পরিবর্তন আনেন কোচ লায়নেল স্কলোনি। লেফট উইং পজিশনে ফেরেন টাগলিয়াফিকো। এছাড়া মাঠ মাঝে শুরু করেন লিসান্ড্রো পারাডেস, আর আপফ্রন্টে মেসির সঙ্গে জুটি বাঁধেন আলভারেজ। পক্ষান্তরে মিশর একাদশেও দেখা মেলে একাধিক পরিবর্তন। গত ম্যাচে দুবার লিড নিয়েও তা হাতছাড়া করেছিল আর্জেন্টিনা। ফুটবলারদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজে দেখা গিয়েছিল আত্মতুষ্টির চাপ। এদিন আরও একবার সেই ভুলের মাসুল দিতে হলো স্কলোনি ব্রিগেডকে। 15 মিনিটেই মিশরকে এগিয়ে দেন ইয়াসির ইব্রাহিম। মারওয়ান আন্টিয়ার সেন্টার থেকে হেডে কপিবুক ফিনিশ এই ডিফেন্ডারের 1-0। এক্ষেত্রে মার্কিং করতে চূড়ান্ত ব্যর্থ খর্বকায় লিসান্ড্রো মার্তিনেজ। পিছিয়ে পড়ার মিনিট 6 মধ্যেই ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। তবে 21 মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ম্যাট্টো ভেসি স্পটকিক থেকে তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে দলের পতন আটকান মিশর গোলরক্ষক সোভিয়ের। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিরুদ্ধেও পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সুযোগ নষ্ট হলো এই পর্বে ক্রমশ ম্যাচে ফেরে আর্জেন্টিনা। পরের খবর, তেলের দাম এখনই কমার সম্ভাবনা ক্ষীণ। বিশ্ববাজারে যদি আগামী 10 থেকে 12 দিন অশোধিত তেলের দাম অপরিবর্তিত থাকে, তাহলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ব্রেক ইভেন পয়েন্ট পৌঁছবে, দাবি সরকার সূত্রে। অর্থাৎ তেল বিক্রি করে লাভ বা ক্ষতি কিছুই হবে না তাদের। সূত্রটি বলছে, তারপরে যদি তেলের আমদানি খরচ এবং দেশে পেট্রোল ডিজেলের খুচরো দাম না বদলায়, তখন লাভের পথে হাঁটতে পারে সংস্থাগুলি, যার মানে এতদিন ধরে বহন করা ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে। ফলে আগস্টের আগে সেগুলির দাম কমার সম্ভাবনা প্রায় নেই। সূত্রের আরও দাবি, এখনও সংস্থাগুলি একটি গৃহস্থালির সিলিন্ডার বেচে 500 টাকার মতো ক্ষতি গুনছে, যদিও এর মধ্যে এক দফায় 174 টাকা কমেছে বাণিজ্যিক সিলিন্ডার। গৃহস্থের রান্নার গ্যাসের দাম দুবার বৃদ্ধির পরে এখনও অপরিবর্তিত। কলকাতায় যা 968 টাকা। বহাল রয়েছে বুকিংয়ের ক্ষেত্রে 25 দিনের ফারাক রাখার নিয়ম। সূত্রটির মতে, 3টি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এপ্রিল-জুনে সামগ্রিকভাবে 75,000 কোটি টাকা ক্ষতি গুনেছে। কেন্দ্র উৎপাদন শুল্ক না কমালে তা আরও বেশি হতো। সংশ্লিষ্ট মহলের একাংশের বক্তব্য, বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তেলের দামে চটজলদি তার প্রভাব পড়ে, কিন্তু কমলে সেটা সেভাবে হয় না। অথচ সপ্তাহ 3 ধরে আন্তর্জাতিক দাম 65 থেকে $68 মধ্যে ঘুরছে। এত শর্ত মানার জটিলতায় দাম ফের বাড়লে ভারতের মানুষের আর সুবিধা পাওয়া হবে না। উল্লেখ্য, গত মার্চ থেকে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম কলকাতার 59 টাকা বেড়েছে। পেট্রোল ডিজেল প্রায় 8.5 টাকা বেড়ে হয়েছে যথাক্রমে 113.51 এবং 99.82 টাকা। হোক না ছোট, এখনও বাজারের রাজা 1 টাকার কয়েন। হোক না ডিজিটাল লেনদেনের বাড়বাড়ন্ত, কমুক না নগদের লেনদেন, তবুও ক্যাশলেস এই বেচাকেনার যুগে নগদ বাজারে নিজের গৌরব ঠিকঠাকই বজায় রেখে দিয়েছে 1 টাকার কয়েন। তার দাপট মোটেও কমেনি। তার ঝনঝনানি এখনও ঝংকার তোলে পকেটে। মাত্র 1 টাকা। বড়জোর একটা ক্যান্ডি বা লজেন্স, এর থেকে বেশি কিছু কেনা যায় না 1 টাকায়। তবুও গত 10 বছরে এই সর্বনিম্ন মানের কারেন্সির দাপট এতটুকুও কমেনি। কলকাতা হাইকোর্টে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলা হয়েছিল, সেটির সূত্রেই এই তথ্য সামনে এসেছে। মামলাটিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে উল্লেখ করে একটি তথ্য জমা পড়েছে। তাতে জানা গিয়েছে, খুচরো বাজারে এখনও 1 টাকার কয়েনের লেনদেন সবথেকে বেশি হয়। আরবিআইয়ের 2025 থেকে 2026 সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বাজারে রয়েছে 5,499 কোটি 1 টাকার কয়েন, যা 50 পয়সা, 2 টাকা, 5 টাকা, 10 ও 20 টাকার কয়েনের থেকে সংখ্যায় অনেক বেশি। প্রসঙ্গত, চলতি আর্থিক বর্ষে আরবিআই 50 পয়সার কয়েন বৈধ বলে গণ্য করেছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে এই কয়েন এখন বাজারে অচল। তথ্য অনুযায়ী যত সংখ্যক কয়েন ভারতের বাজারে রয়েছে, তার
38.4%ই 1 টাকার। যদিও 2025 সালের তুলনায় প্রায় 1% কমেছে 1 টাকার কয়েনের সংখ্যা। তবে গত 10 বছরে ধরে দাপটের সঙ্গে কাঁপাচ্ছে এই 1 টাকার কয়েনই। মামলায় উল্লেখ্য, 2015 থেকে 16 অর্থবর্ষে 4,500 কোটি 1 টাকার কয়েনের ভারতের বাজারে ছিল। 5 টাকা ও 10 টাকার কয়েনের ব্যবহার বেড়েছে। তবে ভারতের খুচরো বাজারে 22,209 কোটি টাকা মূল্যের কয়েন রয়েছে বর্তমানে। তার মাত্র 23.5% ও 5 ও 10 টাকার কয়েন। বিশেষজ্ঞদের বক্তব্য, শহরাঞ্চলের তুলনায় মফস্বল ও গ্রামাঞ্চলে 1 টাকার কয়েনের আধিক্য রয়েছে। মুদিখানা, আনাজের বাজার ও খুচরো কারবারিদের কাছে জনপ্রিয়তা রয়েছে বলে এখনও দাপট হারায়নি 1 টাকার কয়েন। তবে সাধারণ মানুষের অভিযোগ, কলকাতা ও আশেপাশের এলাকায় চললেও গ্রামাঞ্চলে আকারে ছোট 1 টাকার কয়েন নিয়ে লেনদেন অনীহা আছে। অনেকেই আকারে ছোট 1 টাকার কয়েন নিতে আপত্তি করেন। এর ফলে বিস্তর গণ্ডগোলও বাধে। আইনজীবীদের বক্তব্য, রিজার্ভ ব্যাংক স্বীকৃত কোনো ধরনের কয়েন কেউ নিতে অস্বীকার করতে পারেন না। তা করলে যাবজ্জীবন পর্যন্ত কারাবাস হতে পারে। আইনে সেই সংস্থানই রয়েছে। আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে। এক ব্যক্তি এক পদ নীতি চালু করেছে গেরুয়া শিবির। এবার এক ব্যক্তি এক পদ নীতি চালু করছে বিজেপি। বিধায়কদের এবার সাংগঠনিক পদ ছাড়তে হবে। কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্রের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও একই নিয়ম লাগু হবে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দল ক্ষমতায় এলেও সংগঠনের অবস্থা এখনও নড়বড়ে। বহু বুথে কমিটি বা সভাপতি নেই। কে কোথায় কী কাজ করছেন সেটা নেতৃত্বের অনেকেই অগোচরে রয়েছে। দলের অনেকেই মনে করছেন বিধানসভা নির্বাচন সম্পূর্ণ অন্য ইস্যুতে হয়েছে। সংগঠনের বুনিয়াদ মজবুত না হওয়া সত্ত্বেও অপ্রত্যাশিত ফলাফল হয়েছে। কিন্তু আগামী দিনে এই পরিস্থিতি নাও থাকতে পারে। সাংগঠনিকভাবে এমন দুর্বল থাকলে বিরোধীদের মাথা তুলতে বেশি সময় লাগবে না, সেটা নেতৃত্ব ভালোই বুঝেছেন। সেই কারণেই এবার সংগঠন মজবুত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের এক নেতা বলেন, সংগঠন মজবুত করতে দল বিস্তারকদের উপর নির্ভর করবে। এবারে নির্বাচনের তারা কার্যত ম্যাজিক দেখিয়েছেন। বুথে গিয়ে তারা কাজ করেছেন। কোথায় কি দুর্বলতা ছিল সেটা চিহ্নিত করে তারা পদক্ষেপ নিয়েছিলেন। তাতে সফলতা পেয়েছে। একই ফর্মুলা কাজে লাগিয়ে তারা সংগঠন শক্তিশালী করবে। প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রেই দলের কোন্দল লেগেই রয়েছে, প্রায়ই তা সামনে আসছে। কয়েকদিন আগে মেমারিতে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কালনা বিধানসভা কেন্দ্রে একাধিকবার 2 গোষ্ঠীর বিবাদ প্রকাশ্যে এসেছে। অন্যান্য জেলাগুলিতে প্রায় একই ছবি দেখা যাচ্ছে। সেই কারণেই এবার শাসক দল সংগঠনের ভুল বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি আরেক নেতা বলেন, কয়েকটি জেলার সভাপতি পদও বদল আনার সম্ভাবনা রয়েছে। এছাড়া মণ্ডল সভাপতিদেরও অনেকেই পরিবর্তন করা হবে। বিশেষ করে ভোটের ফল বেরোনোর পর যারা বিতর্কে জড়িয়েছেন তাদের ব্যাকবেঞ্চে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তবে এবারে নির্বাচন যারা সক্রিয়ভাবে কাজ করেছেন তাদের পদোন্নতি করা হবে। পুরনো নেতাদেরও গুরুত্বপূর্ণ পদ ফেরানো হবে। সংগঠন সাজানোর ক্ষেত্রে আরএসএস বড় ভূমিকা নেবে। 2029 সালের কথা মাথায় রেখে কোনো রকম ফাঁক ফোকর রাখতে চাইছে না বিজেপি। জনপ্রতিনিধি এবং সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের কাজ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হবে। জনপ্রতিনিধিরা খুব বেশি সংগঠন মাথা ঘামাবেন না, আবার সংগঠনের পদে থাকা নেতারাও প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবে না। প্রাথমিকভাবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে প্রতিটি জেলা ধরে ধরে বৈঠক শুরু হবে। সেখানে এ রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারাও হাজির থাকবেন। ওই বৈঠকের পরই এক ব্যক্তি এক পদ নীতি চালু হবে। ইলিশে বাঙালি, কৃপা করে সবে তিনি বিছানা ছেড়েছেন আদুরে আড়মোড়ায়। লাউ পাতা নরম বিছানায় মোলায়েম সর্ষে সমুদ্রের মাঝে রাজসিক শয্যায় তিনি অপার্থিব অনন্য। তাঁর শরীরের অভিজাত ঘ্রাণে জন্ম নেয় কালজয়ী কবিতা, গান, সাহিত্য, সিনেমা। তিনি ইলিশ। তার আগমনী মানে বাঙালির স্বাদোৎসবের অকাল বোধন। ইলিশ বাঙালির কাছে নিছক কোনো মাছ নয়, বরং এক অসামান্য উত্তরাধিকার। বাঙালি ইলিশ কিনে ব্যাগে না ভরে হাতে ঝুলিয়ে বুক ফুলিয়ে এমনি এমনি বাড়ি ফেরে না। গাদা পেটি দিয়ে রাধা দই ইলিশ, ভাপা ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, কচু পাতা ইলিশের স্বর্গীয় স্বাদের সিম্ফনি তো বটেই।
তার লেজা মুড়ো পাত জুড়ে 1000 ওয়াটের আলো ছড়াতে পারে। এহেন মহানায়কের অভিসার ঋতুতেও দর্শন না মেলা বাঙালিদের স্বাদ কোরকের জন্য হাহাকারের সামিল। অনেকেই বৃষ্টি ঘাটতির কোটে বল ঠেলছেন বটে, কিন্তু সমস্যার শিকড় গাঁথা রয়েছে অনেক গভীরে। আসছি খেলার খবরে। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি, অসুস্থতা ভাবাচ্ছে হালান্ডদের। ব্রাজিলকে 2-1 হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ 8-এ জায়গা করে নিয়েছে নরওয়ে। শনিবার ভারতীয় সময় রাত 2:30টায় ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আর্লিং হালান্ডরা। কিন্তু তার 72 ঘন্টা আগে বড়সড় সমস্যায় নরওয়ে। দীর্ঘ প্রতিযোগিতায় ক্লান্তি এবং অসুস্থতার কারণে দলের প্রস্তুতি ধাক্কা খেয়েছে। এর প্রভাব কি পড়তে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে? পুরো বিশ্বকাপ জুড়ে আমেরিকার নানা শহরের হাজার হাজার কিলোমিটার ভ্রমণের চাপ হালান্ডের ওপরে প্রভাব ফেলেছে বলে দাবি করেছে নরওয়ের এক সংবাদ মাধ্যম। এমনকি তারা জানিয়েছে, প্রতিযোগিতায় নানা পর্যায়ে ফুটবলারদের মধ্যে অসুস্থতার প্রকোপও দেখা গিয়েছে। নর্থ ক্যারোলিনার গ্রিনসবরোতে প্রস্তুতি শিবির করলেও হালান্ডদের বারবার বোস্টন, ডালাস এবং নিউ জার্সিতে গিয়ে খেলতে হয়েছে। এই দীর্ঘ সফরই ফুটবলারদের মধ্যে শারীরিক অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে সেই সংবাদ মাধ্যমের। অসুস্থতার কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেননি ক্রিস্টাল প্যালেসের ফরওয়ার্ড ইয়োগেন লার্নেস। পরে ব্রাজিলের বিরুদ্ধে নকআউট ম্যাচের আগে জ্বরের কবলে পড়েছিলেন মার্কাস হোমগ্রেন পেডারসেন। এমনকি ফ্রান্সের বিরুদ্ধে 1-4 নরওয়ের হারের দিনে সাংবাদিক বৈঠকে নরওয়ের কোচ স্টালে সোলবাকেনকে কাঁচতেও দেখা গিয়েছিল। পরে তিনি দলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানান। সোলবাকেন সেদিন বলেছিলেন, জ্বর হয়েছে মূলত শুধু ইয়োগেনের, তবে দলের বিভিন্ন সদস্যের মধ্যে কাশি ও গলা বসে যাওয়ার মতো উপসর্গ দেখা গিয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত ব্যবহারের মধ্যে থাকা দীর্ঘ বিমানযাত্রা সব মিলিয়ে এমনটা হতেই পারে। আমাদের দলে ফুটবলার ও কোচ মিলিয়ে সদস্য 50 জনের বেশি, তাই 2-1 জন অসুস্থ হওয়া অস্বাভাবিক নয়। পরে নরওয়ের গোলরক্ষক আরিয়ান নাইল্যান্ডও এই বিমানযাত্রায় ধকলের কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমাদের দলে এরকম সমস্যা রয়েছে, বিশেষ করে দলের চিকিৎসকরা সকলেই ব্যস্ত রয়েছে। নরওয়ে জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন আর্লিং হালান্ড। 7 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন হালান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে সোলবাকেন বলেছেন, আমরা ওদের খেলা ভালোভাবে বিশ্লেষণ করেছি, প্রত্যেকে সেরাটা দিতে মরিয়া। এদিকে চোট ছাড়িয়ে ক্যানসাস সিটিতে ইংল্যান্ডের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন 36 বছরের মিডফিল্ডার জর্ডন হেন্ডারসন। নমস্কার, আজকের খবর এখানেই শেষ করলাম।